বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা শিখব আর্থিক বিবরণীর বিশদ আয় বিবরণী। তোমরা অনেকেই আছো বিশদ আয় বিবরণীর এই কুরিন হিসাবটা বোঝো না, অনেকে আছো কিভাবে অগ্রিম আর বকেয়া সমন্বয় করতে হয় এইটা বোঝো না, অনেকে আছো ভাইয়া দেখো এই জায়গায় পরিচালন ব্যয় লিখলাম, এই জায়গায় আবার অন্যান্য ব্যয় লিখলাম, তো এই কোন ব্যয়ের আন্ডারে কোন ব্যয়গুলো লিখবো এইটা বোঝো না। তো আজকের ক্লাসটা করো, ক্লাসটা করলে তোমরা এই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবা। দেখো, আগে আমাদের ছকটা বুঝতে হবে। প্রথমেই আমাদের প্রতিষ্ঠানের নাম হবে জনাব হিসাব বিজ্ঞানীর, তারপরে বিশদ আয় বিবরণী 2026 সালের 30 জুন তারিখের সমাপ্ত বছরের জন্য। তারপরে আমরা ছকটা আঁকবো, বিবরণ টাকা টাকা টাকা, বাস ছক শেষ, খুব সহজ। তারপরে এই যে বিশদ আয় বিবরণী, এইটা আমরা 3টে ভাগে ভাগ করে বুঝে নেওয়ার চেষ্টা করব। তোমরা এইভাবে 3 ভাগে ভাগ করে লিখবা না, তোমরা খাতায় নিচে নিচে লিখবা, প্রথমে এইটা, তার নিচে এইটা, তার নিচে এইটা। আমার বোর্ডে যেহেতু ওই রকমের জায়গা নাই, তাই আমি সামনাসামনি লিখছি, ঠিক আছে? দেখো, প্রথমে একটা টার্ম আছে যেটা হইতে যে তোমাদের এই মোট মুনাফা নির্ণয়ের টার্ম, তারপর একটা টার্ম আছে যেখানে পরিচালন মুনাফা নির্ণয় করা হয়, তারপর একটা টার্ম আছে যেখানে নিট মুনাফা নির্ণয় করা হয়। এই 3টে টার্মের ভিতরেই বিশদ আয় বিবরণী করা হয়। তো প্রথমে কি করতে হবে, একদম প্রথমে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হবে, এবং যদি কোনো অলিখিত বিক্রয় থাকে সেগুলো যোগ করে আমাদের নিট বিক্রয় বের করতে হবে, সেটা এখানে লিখতে হবে, খুব সিম্পল। তারপরে আমরা এখানে কি লিখছি, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই বিক্রিত পণ্যের ব্যয় কোনগুলা, বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করতে হয় এইভাবে, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়। নিট ক্রয় কিভাবে বের করবে, এই বিক্রয়ের মতন, বিক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দেবা, আর যদি অলিখিত কোনো ক্রয় থাকে সেটা যোগ করবা, তারপরে এই নিট ক্রয় পাই যাবা। তো এইটা প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ করবা। তারপরে আন্ত পরিবহন বা ক্রয় পরিবহন, এটা যোগ করবা। তারপরে যোগ করবা হচ্ছে আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, মজুরি, এই যা কিছু আছে এইগুলো যোগ করবা। এগুলো যোগ করার পরে যোগফল যেটা আসবে সেইটা থেকে বাদ দেবা সমাপনী মজুত পণ্য। এই যে সমাপনী মজুত পণ্য 2000 টাকা বাদ, এই 2000 টাকা বাদ দেওয়ার পরে যেই টাকাটা আসবে সেটা এই জায়গা বিয়োগ করবা। এই ব্র্যাকেটের মাধ্যমে আমি বিয়োগ বুঝাইছি, ঠিক আছে? তো বিয়োগ করলে এই জায়গায় যে ফলাফলটা আসবে সেটা হইবে মোট মুনাফা। এই বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় হইতে যে এইটা, এই বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে এই যে ফলাফলটা আসবে এইটা হইবে মোট মুনাফা। তারপরে এই মোট মুনাফা থেকে আমাদের বাদ দিতে হইবে পরিচালন ব্যয়। এখন পরিচালন ব্যয় কোনগুলা, পরিচালন ব্যয় হইতে যে 2 ধরনের, একটা হইতে যে বিক্রয় সংক্রান্ত ব্যয়, বিক্রয় আর বন্টন অর্থাৎ বিপণনের যেই ব্যয়গুলো আছে সেইগুলা, আর একটা হইতে যে প্রশাসনিক ব্যয়। প্রশাসনিক ব্যয় কোনগুলা, যেগুলো হইতে যে অফিস পরিচালনা করতে, অর্থাৎ বিক্রয়ের কার্যক্রম মানে পুরো উৎপাদন সহ সবকিছু পরিচালনা করার, ব্যবসায় পরিচালনা করার যে অফিস, সেই যে অফিস পরিচালনা করার যাবতীয় ব্যয় হচ্ছে প্রশাসনিক ব্যয়, ঠিক আছে? তো তোমরা এই জায়গায় যে উদাহরণগুলো দেওয়া আছে এইগুলো দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবা। দেখো, পরিচালন ব্যয়ের ভিতরে আছে বিক্রয় পরিবহন। ক্রয় পরিবহন হইতে যে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যায়, ক্রয় পরিবহন বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যায়। আর বিক্রয় পরিবহন হইতে যে পরিচালন ব্যয়। এই শুধুমাত্র বিক্রিত পণ্যের বিক্রয় পরিবহনই না, আরো অনেকগুলো আছে পরিচালন ব্যয়, যেমন হচ্ছে তোমার বেতন, তারপরে হচ্ছে ভাড়া, এইগুলো, ঠিক আছে? তো অনেকে আছে যারা আবার এই অগ্রিম আর বকেয়া এটা কিভাবে সমন্বয় করে এটা বোঝো না। তো এই পরিচালন ব্যয় লিখে আমি তো প্রথমে লিখলাম বিক্রয় পরিবহন, এটা যোগ করলাম। তারপরে মনে করো বেতন, বেতন মনে করো 600 টাকা, 600 টাকা থেকে বাদ অগ্রিম বেতন 300 টাকা যোগ বকেয়া বেতন 200 টাকা। আমি এই একটা উদাহরণ দিয়েই বুঝিয়ে দিছি কিভাবে। দেখো, তোমার যে কোনো প্রকার হিসাব হোক, সেটা বেতন হোক, ভাড়া হোক, তারপরে তোমার যে কোনো প্রকার হোক, আয় হোক, কমিশন হোক, সেটার যদি অগ্রিম হয়, অগ্রিম হইলে বাদ, এই যে বাদ অগ্রিম। আর যদি সেটা বকেয়া হয়, এই যে বকেয়া, সেটা হবে যোগ, যোগ বকেয়া, ঠিক আছে? তারপরে বাদ অগ্রিম এবং যোগ বকেয়া করে নিট যেটা আসবে সেটা এখানে লিখে দিছি, ঠিক আছে? তারপরে হচ্ছে অফিসের ভাড়া, অফিসের ভাড়া এটাও একটা পরিচালন ব্যয়। তারপরে কুরিন অনেকে বুঝতে পারো না, দেখো এই উপরের নিচে সব বাদ, শুধু কুরিনের দিকে খেয়াল করো। তোমাদের প্রশ্নে 2টা জিনিস দেওয়া থাকে, একটা দেওয়া থাকে একটা সুন্দর স্বচ্ছ রেওমিল, আর নিচে টিকে আকারে কয়টা সমন্বয় দেওয়া থাকে, ঠিক আছে? তো এই কুরিন, কুরিন এইটা দেওয়া থাকবে তোমাদের রেওয়া মিলে, এই যে কুরিন 700 টাকা রেওয়া মিলে পাবা, যোগ নতুন কুরিন এইটা পাবা সমন্বয়ে। ওই যে সমন্বয় বলা থাকবে যে
আরো কুরিন ধার্য করতে হবে এত টাকা। তো এইটাই হইবে যে নতুন কুরিন, ঠিক আছে। যোগ নতুন কুরিন সঞ্চিতি, এইটা বলবে যে তোমাদের সমন্বয়ে বলবে, এইটাও এইভাবে বলবে যে অবশিষ্ট দেনাদারের উপর 5% অনাদায়ী পাওনা বা কুরিন বা সন্দেহজনক দেনা সঞ্চিতি ধার্য করো। এই কুরিনেরই নাম অনাদায়ী পাওনা, সন্দেহজনক দেনা সঞ্চিতি, কুরিন, এগুলো একই বিষয়, ঠিক আছে। তারপরে বাদ পুরাতন কুরিন সঞ্চিতি, এই পুরাতন কুরিন সঞ্চিতিতে থাকবে তোমাদের রেওয়া মিলে, ঠিক আছে। তো এই কুরিন আর এই পুরাতন কুরিন সঞ্চিতি এই দুইটা থাকবে রেওয়া মিলে, আর এই নতুন কুরিন আর নতুন কুরিন সঞ্চিতি এই দুইটা থাকবে সমন্বয়ে। এই বিষয়টা যদি বুঝতে পারো তাইলেই হয়ে যায়। আর এই যে নতুন কুরিন সঞ্চিতি, এইটা নিয়েও একটু ঘাবড়াই যেতে পারো তোমরা, যে যখন বলে অবশিষ্ট দেনাদারের উপর 5% কুরিন ধার্য করো, তখন তোমরা অনেকেই ঘাবড়াই যাও। এটা ঘাবড়ানোর কোনো বিষয় না। এই যে সমন্বয়, অন্যান্য কুরিনের কোনো হিসাব না, শুধুমাত্র সমন্বয়ে যেই কুরিনটা থাকবে নতুন কুরিন, যে আরো কুরিন ধার্য করো 200 টাকা, বা আরো 200 টাকার দেনাদার দেনা দিতে ব্যর্থ হয়েছে, এরকম যদি সমন্বয় লেখা থাকে, তাহলে এই আমাদের রেওয়া মিলে যে দেনাদার থাকবে সেই দেনাদার থেকে এই নতুন কুরিনটা বিয়োগ দেবা। নতুন কুরিনটা বিয়োগ দেওয়ার পর যত টাকা থাকবে সেইটার উপর যত পার্সেন্ট ধার্য করতে বলবে, তত পার্সেন্ট ধার্য করলে নতুন কুরিন সঞ্চিতি বের হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা হইবে এইরকমের যে কুরিন, এটা থাকবে রেওয়া মিলে, যোগ নতুন কুরিন এটা থাকবে সমন্বয়ে, যোগ নতুন কুরিন সঞ্চিতি এইটাও থাকবে সমন্বয়ে, বাদ পুরাতন কুরিন সঞ্চিতি এইটা থাকবে রেওয়া মিলে। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, তারপর হইতেছে যে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন কিভাবে বিলম্বিত করে এইটা নিয়ে অনেকের মাথা ব্যথা হয়ে যায়, তবে এটা খুবই সহজ, বুঝিয়ে দিই। দেখো, মনে করো দেওয়া আছে বিজ্ঞাপন 5,000 টাকা 5 বছরের জন্য। এখন যদি 5 বছরের জন্য হয়, আর আমাদের হিসাব বছর যেহেতু 1 বছর, হিসাবকাল সাধারণত 1 বছর হয়, তাই যদি বিজ্ঞাপন 5,000 টাকা 5 বছরের জন্য এরকমের বলা থাকে, তাইলে 1 বছরের জন্য কত হাজার টাকা ভাইয়া? 1 বছরের জন্য হয় 1,000 টাকা। তাইলে সেটা এরকমের, বিজ্ঞাপন 5,000 টাকা বাদ বিলম্বিত বিজ্ঞাপন 4,000 টাকা, কেননা বাকি যে 4,000 টাকা থাকে ওইটা হয় বিলম্বিত বিজ্ঞাপন। তারপরে এসে যায় 1,000 টাকা, সেই 1,000 টাকা এই জায়গায় লিখে দেবা। তারপরে আসবাবপত্রের অবচয়, অবলোপন, যে কোনো পেটেন্টের অবলোপন বা সুনামের অবলোপন, এইগুলো এই জায়গায় পরিচালন ব্যয়ের ভিতরে হবে। এই যে জায়গায় তারপরে টোটাল পরিচালন ব্যয় যত আসে ওইটা যোগ করবা। পরিচালন ব্যয় থেকে তুমি কি করবে, মোট মুনাফা থেকে তারপরে এই পরিচালন ব্যয়টা বিয়োগ দিয়ে দেবা। বিয়োগ দিলে যে অ্যান্সারটা আসবে এইটা হবে পরিচালন মুনাফা। তো আমাদের দ্বিতীয় ধাপও কমপ্লিট। এবার বাকি থেকে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে আছে অন্যান্য আয়। এই অন্যান্য আয় কোনগুলা? তোমার বিক্রয় ব্যতীত যত প্রকার আয় আছে সেইটাই হইবে অন্যান্য আয়, ঠিক আছে। অন্যান্য আয় এইগুলো হয় বিনিয়োগের সুদ, প্রাপ্ত কমিশন। এখন অনেক সময় এই বিনিয়োগের সুদ এইভাবে লেখা থাকে না যে বিনিয়োগের সুদ 2,000 টাকা, লেখা থাকে এইভাবে যে 5% বিনিয়োগ 40,000 টাকা। তখন তোমার ওইটা পার্সেন্টেজ বের করে যত টাকা হয় ওইটা ওই জায়গায় লেখা লাগে। মানে যেমন আমি তোমারে বুঝাই, যদি হয় 5% বিনিয়োগ 40,000 টাকা, তাহলে এটা তো যে তোমার স্থায়ী সম্পদের ভিতরে যায়। 5% বিনিয়োগ 40,000 টাকা, এটা তো বিশদ আয় বিবরণীর বিষয় না। কিন্তু ওই যে বলছে 5% বিনিয়োগ, তার মানে ওই 5% হইতে যে প্রত্যেক বছরে বিনিয়োগের সুদ, সুতরাং ওই 40,000 টাকার 5% যেটা, সেটাই যে এই বছরের বিনিয়োগের সুদ, এইটা অন্যান্য আয় যোগ হইবে, ঠিক আছে। বিনিয়োগের সুদ এইভাবে লিখে এটা যোগ করে দেবা। তারপর প্রাপ্ত কমিশন, বাকি যত প্রকার আয় আছে, এই বিক্রয় হচ্ছে একমাত্র পরিচালন আয়। এই বিক্রয় আয় ব্যতীত যত প্রকার আয় আছে সেটাই অন্যান্য আয়ে যোগ হইবে, ঠিক আছে। তারপরে হচ্ছে বাদ অন্যান্য ব্যয়। এখন এই অন্যান্য ব্যয় নিয়ে তোমরা এই পরিচালন ব্যয়ের মধ্যে অনেকেই ঘোলাই ফেলাও। এইটা খুবই সহজ। দেখো, এই জায়গায় যেই আমি তোমার 1টা 2টা 3টা 4টা মাত্র উদাহরণ বুঝাইছি, এই 4টা স্যাম্পল তুমি যদি মাথায় ঢুকাইতে পারো, বাস, আর দরকার নাই। এই জায়গায় কি বলা আছে দেখো, ঋণের সুদ 10% ঋণের সুদ দেওয়া। তোমার প্রশ্নে এইভাবে বলবে না যে 10% ঋণের সুদ 1,000 টাকা, দেওয়া থাকবে যে 10% ঋণ 1 লক্ষ টাকা। এখন 10% ঋণ যদি 1 লক্ষ টাকা হয়, তাইলে এইটার এই যে 10% প্রত্যেক বছরের সুদ হয় তোমার এইভাবে এত টাকা করিয়া, ঠিক আছে। তো এইভাবে 1,000 টাকা বসাই দেবা, এই বিনিয়োগের সুদের মতন বুঝাইছি যেটা। তো ঋণের সুদ হোক, ঋণপত্রের সুদ হোক, যে কোনো প্রকার সুদ হোক, এইগুলা মানে যে কোনো প্রকার, তারপর ব্যাংক চার্জ হোক, এগুলো তোমার অন্যান্য ব্যয়ে যায়, ঠিক আছে। ঋণের সুদ, ঋণপত্রের সুদ অথবা ব্যাংক চার্জ, এইগুলো যায় অন্যান্য ব্যয়ে, মাথায় রাখবে, এগুলো পরিচালন ব্যয়ে যায় না। ঋণের সুদ, ঋণপত্রের সুদ, ব্যাংক চার্জ। তারপরে সম্পদ বিক্রয়জনিত ক্ষতি। সম্পদ, এই সম্পদ হইতে যে যেমন
আসবাবপত্র বিক্রয় করলে অনেক সময় ক্ষতি হয়, এইগুলোর তোমার প্রশ্নে উল্লেখ থাকবে যে সম্পদ এর বইমূল্য ছিল এত টাকা কিন্তু বিক্রয় করা হয়েছে এত টাকা। মনে করো বইমূল্য ছিল 5,000 টাকা কিন্তু বিক্রয় করা হয়েছে 4,000 টাকায়। তো এই যে 1,000 টাকা লোকসান, এই লোকসানটাই যে সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, তো এইটা বিক্রয়জনিত ক্ষতিটাও অন্যান্য ব্যয় লিখে দেবা। তারপরে ব্যাংক জমাতিরিক্তের সুদ বা ব্যাংক চার্জ, যে কোনো প্রকার ব্যাংক চার্জ বা ব্যাংক জমাতিরিক্তের সুদ, এইটাও যাইবে অন্যান্য ব্যয়। ব্যাংক জমাতিরিক্তের সুদ যে একটা ব্যয় এটা তোমরা জানো আশা করি। তারপরে বিবিধ ক্ষতি, যে কোনো প্রকার যদি ক্ষতি হয় ব্যবসার, যেমন অগ্নিকাণ্ড, চুরি, এই সমস্ত প্রকার ক্ষতি, এইটাও যাবে অন্যান্য ব্যয়। তো এই যে 4 ধরনের বা 4 স্যাম্পলের বা 4টা ক্যাটাগরির হিসাব বললাম, এই ধরনের ব্যয়গুলোই অন্যান্য ব্যয় যায়। বাকি পরিচালন ব্যয় আসে বিক্রয় মানে বিপণনের ব্যয়গুলা, বিক্রয় করতে গেলে যেই ব্যয়গুলো সংগঠিত হয় এবং অফিস পরিচালনা করতে যেই ব্যয়গুলো সংগঠিত হয়, এইগুলো আসে পরিচালন ব্যয়। আর এই ধরনের ব্যয় যেমন ঋণের সুদ, সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, ব্যাংক জমাতিরিক্তের সুদ, ঋণপত্রের সুদ, তারপরে বিভিন্ন ধরনের ক্ষতি, এইগুলো আসে অন্যান্য ব্যয়। তো তারপরে এই অন্যান্য আয়গুলো যোগ করবা আর অন্যান্য ব্যয়গুলো বাদ করবা। অন্যান্য আয় আর অন্যান্য ব্যয় যোগ করলে এই এই জায়গায় যত টাকা আসে, এই যে জায়গায় যত টাকা আসে, তো দেখো এই জায়গায় অন্যান্য আয় ছিল তোমার 5,000 টাকা আর এই পরিচালন মুনাফা ছিল 1,000 টাকা, তো টোটাল হয়েছিল 6,000 টাকা। তারপরে এই অন্যান্য ব্যয় ছিল 3,000 টাকা, এই 3,000 টাকা বাদ দিলে আসে 3,000 টাকা। এইটাই হয়েছে তোমার নিট মুনাফা বা শেষ ঝামেলা। তোমার বিশদ আয় বিবরণী কমপ্লিট। যাও বাসায় যেবারে ঘুমাও।